প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে আলোচনার বিষয় ফুলের বিবাহ। লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ফুলের বিবাহ থেকেই তোমরা গেস করতে পারতেছো যে এখানে বিয়ে নিয়ে আলোচনা করা হবে। বিয়ে আমাদের সবারই জীবনে অনেক আনন্দ নিয়ে আসে, সেই সাথে বিয়ের সাথে অনেক মানুষের সম্পৃক্ততা থাকে। সো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি করলেন, তিনি বিয়ের অনুষ্ঠান এবং বিভিন্ন মানুষ, আচার অনুষ্ঠান এসব কিছুর পরিবর্তে ফুলের নাম ব্যবহার করলেন, যা গল্পটিকে করে তুললো কিন্তু আরো আনন্দময়। কিন্তু আমাদের এই বর্তমান জেনারেশন তাদের জন্য একটু কঠিন করে ফেললেন, কারণ এই বর্তমান জেনারেশনের মানুষজন কবি সেই ভাব বুঝতে ব্যর্থ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এই ফুলের বিবাহ গদ্যটি আমরা সবচেয়ে সহজ ভাষায়, মানে যতটা সহজে পারা যায় সেভাবে আলোচনা করব। তোমরা যেন পরীক্ষার খাতায় লিখতে পারো যে গল্পটিতে কি ছিল, অর্থাৎ কবি কি বোঝাতে চেয়েছিলেন। তো চলো দেরি না করে শুরু করি আমাদের আজকের আলোচনাটি। গল্পের শুরু পূর্বেই আমরা যদি একটু চরিত্রগুলো নিয়ে আলোচনা করি, তবে কয়েকটা চরিত্র রয়েছে যাদের অবদান গল্পে একটু বেশি। যেমন এখানে কবির অবদান অনেক বেশি গল্পে, অর্থাৎ পুরো গল্পটাই কবির কল্পনা। সো আমরা কবিকে একটা চরিত্র হিসেবে কল্পনা করতে পারি। দ্বিতীয় যে চরিত্র সেটা হলো মল্লিকা ফুল, অর্থাৎ ফুলের বিয়ে, অর্থাৎ এখানে মল্লিকা ফুলের বিয়ে নিয়েই পুরো গল্পটা। 3 নম্বরে আমরা আরেকটা চরিত্র দেখতে পারি, তিনি হলেন ঘটক, অর্থাৎ কবি ভ্রমরকে ঘটক হিসেবে কল্পনা করেছেন। আরো কিছু চরিত্র দেখতে পারি আমরা, যেমন গোলাপ ফুল এবং কুসুম। আচ্ছা, এই সকল চরিত্র ছাড়াও আরো অনেক চরিত্র রয়েছে এই গল্পটিতে। তো চলো আমরা একটু গল্পটি শুরু করি, আস্তে আস্তে সব চরিত্রগুলোই আমাদের সামনে খুব ইজি হয়ে উঠবে। গল্পের শুরুতেই কবি বলে ওঠেন, বৈশাখ মাস হলো বিবাহের মাস। কবি পহেলা বৈশাখে নসিবাবুর বাগানে বসে একটি বিবাহ দেখতেছিলেন। বিবাহ? কার বিবাহ? আর কারো নয়, সেটি হলো মল্লিকা ফুলের বিবাহ। মল্লিকা ফুলের বাবা খুব একটা বড়লোক না, সেই সাথে তার আরো অনেকগুলো বোন আছে যাদের এখনো বিয়ে দেওয়া বাকি। ঠিক এ কথাটিকেই কবি তুলনা করেছেন মল্লিকা ফুলের গাছের ছোট আকৃতি এবং গাছের যে অনেকগুলো কলি আছে তার সঙ্গে, অর্থাৎ যে গাছটাকে কবি তুলনা করেছেন পিতার সাথে, এবং গাছের যতগুলো ফুল সেই ফুলগুলোকে কবি তুলনা করেছেন তার মেয়ে হিসাবে। তো সবগুলো মেয়ের মধ্যে মল্লিকা ফুলও কিন্তু তার একটা মেয়ে। তো তারই বিবাহের কথা চলতেছে। বিবাহের জন্য অনেকের সাথেই কথা হচ্ছিল, কিন্তু কোনোটাই স্থির হয়নি। উদ্যানের রাজা স্থলপদ্মের সাথে কবি মল্লিকার বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু সে অনেক বড় ঘরের, তাই সে মল্লিকাকে বিয়ে করতে চাইল না। এখানে একটু তোমাদের জানিয়ে রাখি, পদ্ম এবং স্থলপদ্ম দুটোই কিন্তু আলাদা আলাদা ফুলের গাছ। স্থলপদ্ম সাধারণত মাটিতে হয়ে থাকে এবং উচ্চতা কিন্তু অনেক উঁচুতে হয়, অর্থাৎ ফুল গাছের যে উচ্চতা সেটা বেশ একটু বড়ই হয়ে থাকে। আর যে পদ্ম কিন্তু পানিতে হয়। আশা করি তোমরা সবাই জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, সে যাই হোক, আমরা একটু গল্পতে ফিরে আসি। উদ্যানের রাজা স্থলপদ্মের সাথে কবি মল্লিকার বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু সে অনেক বড় ঘরের, তাই সে মল্লিকাকে বিয়ে করতে চাইল না। জবা অবশ্য রাজি ছিল, কিন্তু সে যে অনেক রাগী, তাই মল্লিকার বাবা তার সাথে তার বিয়ে দিতে চান না। গন্ধরাজও পাত্র ভালো, কিন্তু দেমাগ একটু বেশি। ঠিক এমন সময় ঘটক এলো মল্লিকা গাছের কাছে। সেই ঘটককে কবি কল্পনা করেছেন ভ্রমর হিসেবে। ভ্রমর গুনগুন করে এসে বললেন, মেয়ে আছে? মল্লিকা গাছ বলল, হ্যাঁ আছে। ভ্রমর মেয়ে দেখতে চাইলে মল্লিকা লজ্জা পায় এবং মুখ থেকে ঘমটা খুলে না। বৃক্ষ, অর্থাৎ এখানে মল্লিকার বাবা, ভ্রমরকে বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি আমার মেয়ের মুখ দেখাবো তোমাকে। মল্লিকার দিদি এসে তাকে বুঝাইতে লাগলো যে মুখ না দেখালে বর আসবে কি করে। শেষে সন্ধ্যায় স্নিগ্ধ স্বভাবে মল্লিকা মুখ খুলল। ভ্রমর মল্লিকার রূপে মুগ্ধ হলো এবং বলল, কন্যা গুণবতী বটে, ঘরে মধু কত? অর্থাৎ ভ্রমর বলল, ফুলে কতটা মধু আছে যা তার আহরণের জন্য উপযুক্ত। বৃক্ষ বলল, অর্থাৎ মল্লিকার বাবা বলল, চিন্তা করো না, হিসাব করে ঠিক বলে দিব। এটি বাস্তব জীবনের পাত্রপাত্রীর গুণাগুণ যাচাইয়ের এক রসাত্মক প্রতিচ্ছবি, যা কবি খুব সুনিপুণভাবে তুলে ধরেছেন। এবার ভ্রমর বলল,
আমার ঘটকালিটা? গাছ অর্থাৎ মল্লিকার বাবা শাখা নাড়িয়ে বলল, তাও হবে। ভ্রমর বলল, ঘটকালির কিছু আগাম দিলে হয় না? ক্ষুদ্র বৃক্ষ অর্থাৎ মল্লিকা ফুলের গাছ বিরক্ত হয়ে বলল, আগে বরের কথা বলো, বর কে? ভ্রমর বলল, বর অতি সুপাত্র, তার অনেক গুণ। এসবের মাঝে কবি বলে উঠলেন, এসব কথোপকথন সবাই শুনতে পায় না, আমি কেবল দিব্য কর্ণ পেয়ে এসব শুনিতেছিলাম। কবি শুনতে লাগলেন। কুলাচার্য মহাশয় গোলাপের অনেক গুণগান শুরু করলেন। আচ্ছা, একটু বলে রাখি, এখানে গোলাপ অর্থাৎ মল্লিকা ফুলের বর হলো কিন্তু এখানে গোলাপ, ঠিক আছে? তো কুলাচার্য মহাশয় গোলাপের অনেক সুনাম করতেছিলেন। যাই হোক, ভ্রমর সম্বন্ধ স্থির করল, অর্থাৎ মল্লিকা ফুলের সাথে গোলাপের বিবাহ ভ্রমর স্থির করল এবং ভ করে উড়ে গিয়ে গোলাপের বাড়িতে খবর দিল। বিয়ের কথা শুনে গোলাপ তো মহা খুশি। মেয়ের বয়স কত? ভ্রমর বলল, আজকালই ফুটবে। বিবাহের সময় প্রায় উপস্থিত। গোলাপ বিয়েতে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো। অনেক বরযাত্রী যেতে শুরু করলো। জবা, করবী, সেউতি, চাপা, গন্ধরাজ সহ আরো অনেক বরযাত্রী এসেছিল। সেই সাথে পিঁপড়ারাও এসেছিল বিয়েতে ঝামেলা করতে। প্রতিটা বিয়েতেই কেউ না কেউ থাকে ঝামেলা করার জন্য, সেরকম পিঁপড়ারাও এখানে ঝামেলা করতে এসেছিল। এরপর কবি বলে উঠেন, তারও সেখানে দাওয়াত ছিল, অর্থাৎ মল্লিকা ফুলের বিয়েতে কবিরও দাওয়াত ছিল। তিনি গেলেন, গিয়ে দেখেন বরের বড় বিপদ। বরযাত্রীকে মল্লিকাপুরে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছিল কিন্তু বাতাস, কিন্তু কাজের সময় সে কথায় লুকাইছে কে জানে। কবি বরযাত্রীর সবাইকে তুলে নিয়ে মল্লিকাপুরে নিয়ে গেল। সেখানে গিয়ে কবি দেখল বিরাট আয়োজন। যুথি, মালতী, বকুল, রজনীগন্ধা সহ আরো অনেকে কবিকে বরণ করলো। পুরোহিত উপস্থিত। নরসিবাবুর কন্যা সুই সুতা নিয়ে দাঁড়িয়ে আছে। পুরোহিত বিয়ে শেষ করে দুইজনকেই এক সুতোয় গেঁথে গাঁটছাড়া বেঁধে দিলেন। তারপর বরকে বাসর ঘরে নিয়ে গেল। অনেক সুন্দরী বরকে ঘিরে বসলো। অনেক হাসি ঠাট্টা হলো সেখানে। কবির কল্পনা যেন এখানেই শেষ হলো। এরই মধ্যে আরো একটি নতুন চরিত্রের আবির্ভাব। তার নাম হলো কুসুম। কুসুম কবিকে বলল, ওঠো না, কি করতেছো? কবি বলল, আমি বিয়ে দিচ্ছিলাম। কুসুম কবির কাছে ঘেঁষে এসে জিজ্ঞাসা করলো, কার বিয়ে কাকা? কবি বলল, ফুলের বিয়ে। কুসুম বলল, ও পড়া কপাল, ফুলের? দেখো, আমিও ফুলের বিয়ে দিয়েছি। কবি বলল, কই? কুসুম বলল, এই যে দেখো মালা গেঁথেছি। কবি দেখল সেই মালায় তার বর ও কন্যাও রয়েছেন, অর্থাৎ গোলাপ এবং মল্লিকা ফুল উভয়ই রয়েছেন। ঠিক এভাবেই সমাপ্তি ঘটে ফুলের বিবাহ, সুন্দর একটি গল্পের, যেখানে কবি প্রকৃতিকে বাস্তব জীবনে উপস্থাপনের অসাধারণ দক্ষতা পরিচয় দিয়েছেন। তার এই রচনাভঙ্গি ও সাহিত্যবোধ বাংলা গদ্য সমাজ বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুলের বিবাহ গদ্যটি কৌতূহলী ও পর্যবেক্ষণশীল দৃষ্টিভঙ্গি তৈরি করতে সহায়ক। আশা করি পুরো গল্পটাই তোমরা বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে পেরে থাকো তোমরা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবে যে আমাদের এই আয়োজন তোমাদের কেমন লাগতেছে। দেখা হবে নতুন কোনো গদ্য অথবা পদ্যের আলোচনায়। সেই পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।